নমস্কার বন্ধুরা, নতুন বছরে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। না, আজ কোনো ঘোরার ব্লগ থাকছে না, আজ থাকছে চিড়িয়াখানা ব্লগ। কলকাতার আলিপুর চিড়িয়াখানা এই বছর ১৫০ বছরে পদার্পণ করলো, আর সেই উপলক্ষে চিড়িয়াখানায় উদ্বোধন হয়েছে নতুন একটা বার্ডস এভিয়ারির, যেখানে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি রয়েছেন খাঁচার ভেতরে আর বাইরে রয়েছে মুক্ত বিহঙ্গ। এই জিনিসটাই ভালো করে এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু চলে এসেছি চিড়িয়াখানায়। এই শীতে চিড়িয়াখানা কবে কবে খোলা, টিকিটের মূল্য কত, কিভাবে আসবেন, কবে বন্ধ থাকছে, এই সব তথ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের চিড়িয়াখানা ব্লগ। আমরা মেট্রো করে গেছিলাম, তাই প্রথমে মেট্রো রুটটা বলে দিচ্ছি। চিড়িয়াখানার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক। আমরা যাব কবি সুভাষের দিকে, আর দক্ষিণেশ্বরের লাইনটা হচ্ছে ওদিকে। ওদিকে একটা লিফট দিয়ে উঠলাম, আরও একটা লিফট দিয়ে উঠে আমরা পৌঁছাচ্ছি মেট্রো স্টেশনে। একটা ট্রেন জাস্ট আমরা উঠতে উঠতে বেরিয়ে গেল, এরপরে ট্রেনের জন্য আমরা আবার ওয়েট করছি। বরানগর মেট্রো স্টেশন থেকে আমরা এখান থেকে যাব যতীন দাস পার্ক। যতীন দাস পার্ক থেকে অটো বা বাস ধরে আমরা চলে যাব সোজা আলিপুর জু। আর এছাড়াও 230 নম্বর বাস যাচ্ছে আমাদের এদিক থেকে যাওয়ার জন্য, যেটা কামারহাটি থেকে ছাড়ে, যেটা সোজা আলিপুর জু যাচ্ছে। কিন্তু বাসটা একটু সময়টা বেশি লাগে, মেট্রোতে গেলে কি সময়টা একটু কম লাগবে, একটু ব্রেক জার্নি করে যেতে হবে, কিন্তু সময়টা একটু কম লাগবে, সেই জন্য আমরা মেট্রো করে যাচ্ছি। আমি হাওড়ার আর শিয়ালদার থেকে বাসের যে নাম্বারগুলো সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আমরা যখন এলাম একটা মেট্রো বেরিয়ে গেল, এরপর এটা আছে 12:30, এখন বাজে 12:26, 12:30টায় পরে মেট্রো। দেখতেই পাচ্ছেন মেট্রো পুরো ফাঁকা, যেহেতু এত বেলা হয়ে গেছে, অফিস টাইমটা পার হয়ে গেছে, সেজন্য এই সময়টায় মেট্রোটা কিন্তু একদম ফাঁকা পেয়েছি আমরা। যতীন দাস পার্ক স্টেশনে নেমে একটু বোর্ডটা ফলো করে নেবেন, হাজরা রোডের দিকে আপনাদের কিন্তু বেরোতে হবে। গেট দিয়ে বেরিয়ে রাস্তা পার করে আমাদের চলে আসতে হবে এই পারে। এই দেখুন, এই রোডটা পার করলে এইদিকে চলে এসে এবার বাঁ হাতে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। অটোর ভাড়া নেবে 15 টাকা এবং সময় লাগে মোটামুটি 15 মিনিট মতো। আমরা চিড়িয়াখানার সামনে চলে এসেছি, তবে এটা কিন্তু এন্ট্রান্স নয়, এটা এক্সিট গেট। আর এখানেই লেখা রয়েছে 1875 সালে এই চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল। এই দিকটা হচ্ছে চিড়িয়াখানার মেন এন্ট্রি পয়েন্ট। এখানেই পরপর কাউন্টারগুলো রয়েছে, অনেকগুলো কাউন্টার রয়েছে টিকিট কাটার জন্য। আর এখানেই আপনারা অনলাইন টিকিটের কাউন্টারও পেয়ে যাবেন, অথবা এই যে এখানে দেখছেন স্ক্যান করেও আপনারা অনলাইন টিকিট কাটতে পারেন। অনলাইন টিকিট যারা কাটছেন তাদের এন্ট্রি পয়েন্টটাও আলাদা, আর লাইনটাও কিন্তু তুলনামূলক ফাঁকা রয়েছে। টিকিটের মূল্য বড়দের 50 টাকা, 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চাদের জন্য 10 টাকা। চিড়িয়াখানায় ঢুকেই 10 টাকার বিনিময়ে একটা গাইড ম্যাপ নিয়ে নিতে পারেন, সেটা থাকলে কিন্তু ঘুরতে খুব সুবিধা হবে। এছাড়াও চারদিকে কিন্তু এরকম গাইড ম্যাপ করা রয়েছে, আর কোন পশুর খাঁচা কত দূরে কত নম্বরে সেগুলো কিন্তু পয়েন্ট আউট করা রয়েছে। এগুলো ফলো করে ঘুরতে কিন্তু খুব সুবিধা হবে। আর একটা কথা হলো, ঢুকে আপনারা হয় বাঁ দিক অথবা ডান দিক, যে কোনো একদিক ধরে ঘোরা শুরু করবেন। 3 দিক দিয়ে ঘোরা যায়, একটা বাঁ দিক, একটা ডান দিক, আর একটা মাঝখান দিয়ে গেলে কিন্তু নতুন যে সংযোজন বার্ডস এভিয়ারি সেটা পাবেন। তবে আমি বলবো যে কোনো একটা দিক ধরে যদি আপনারা ঘোরা শুরু করেন তাহলে কিন্তু ভালোভাবে দিকভ্রষ্ট না হয়ে বেশ সুন্দরভাবে কিন্তু ঘুরতে পারবেন। এখানে সব রাজ্যের অফিসিয়াল অ্যানিমালদের নাম এবং ছবি দেওয়া রয়েছে। আমরা বাঁ দিক থেকে ঘোরা শুরু করছি এবং প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে হুল্লক, বাংলায় যাকে বলে উল্লুক। এরপর চলে এসেছি সোয়েন্ডলার হাউসের সামনে। এর পুরো হিস্ট্রিটা বোর্ডে দেওয়া রয়েছে। এই পুরো খাঁচাটা সোয়েন্ডলার হাউস নামে পরিচিত। বোর্ডগুলো একটু ফলো করলে আপনারা কিন্তু হিস্ট্রিগুলো জানতে পারবেন।
আলিপুর চিড়িয়াখানা হলো ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা। 1875 সালে এর উদ্বোধন হয় এবং এখনও সারা ভারত থেকে পর্যটকেরা আসেন এই চিড়িয়াখানায়। বিশেষত শীতকালের 3টে মাস কিন্তু চিড়িয়াখানায় ভিড় উপচে পড়ে। যেতে যেতে পেছন দিক থেকে বাঘ মামার সাথে একবার দেখা হলো। এবার চলে এসেছি এনক্লোজার 56 এর সামনে। এটাও কিন্তু আমি নতুন দেখছি। কোভিডের আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু এইটা আমরা দেখতে পাইনি। বেশ সুন্দর, এখানে অনেক বড় জায়গা জুড়ে করা রয়েছে, প্রচুর বক রয়েছে এখানে এবং বিভিন্ন প্রজাতির বক রয়েছে, সবগুলোর নামও কিন্তু জানি না। বেশ ভালো লাগছে এই জায়গাটা। এখানে ওরা কিন্তু স্বচ্ছন্দে উড়ে বেড়াতে পারছে এবং নিজেদের মতো থাকতে পারছে। এরপর চলে এসেছি হাতির খাঁচার সামনে। ভেতরে অনেকগুলো হাতি রয়েছে, এখন কিন্তু একজনই বের হয়েছে এবং ওখান থেকে বেরিয়ে ওই দিকে যাচ্ছে। আচ্ছা, এদিকে বন্ধু ছিল, এসে এবার মনে হয় বেশ গোপন কিছু সলা পরামর্শ চলছে। বাঁ দিক দিয়ে যেতে শুরু করলে আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন এই ডিয়ার সেকশনটা। কোন দিকে কোন খাঁচা রয়েছে সেটা এখানে ইন্ডিকেট করা রয়েছে। চিড়িয়াখানায় সব থেকে বেশি ভিড় দেখবেন বাঘের খাঁচার সামনে আর শিম্পাঞ্জির খাঁচার সামনে। আমরা এখন আছি শিম্পাঞ্জির খাঁচার সামনে। খুব ভালো লাগে এদের অ্যাক্টিভিটিগুলো দেখতে। প্রচুর মানুষ অনেকক্ষণ ধরে ভিড় জমিয়ে কিন্তু এদের অ্যাক্টিভিটিগুলো দেখতে থাকে। এর পাশেই রয়েছে জেব্রার কেজ। দেখুন, রুমের কালার কম্বিনেশনটা এমনভাবে করা রয়েছে জেব্রার গায়ের সাথে কিন্তু পুরো মিলে গেছে। এরপর চলে এসেছি লেমুরের খাঁচার সামনে। ওই কর্নারে ওপর দিকে বসে রয়েছে। কাঁচের জন্য রিফ্লেকশন হচ্ছে, সেজন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরায় ঠিক মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে কর্নারের দিকে দেখুন বসে রয়েছে লেমুর। এর পাশেই রয়েছে বেশ বড় আকৃতির গ্রিন ইগুয়ানা। ইগুয়ানার ঠিক পাশেই রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর। আমাদের দেখে ওনার হঠাৎ সার্কাস দেখানোর ইচ্ছে হলো। দেখুন, দড়ির মধ্যে ঝুলে ঝুলে এই পার থেকে ওই পারে যাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। এইসব জীবজন্তু দেখতে বাচ্চারা তো ভালোবাসেই, আমরাও এত বড় হয়ে গিয়েও কিন্তু এখনো বেশ এনজয় করি এদের এইসব কাণ্ড কারখানা। এরপর চলে এসেছি কচ্ছপের খাঁচার সামনে। পুরো জায়গাটা ফাঁকা, ওই কর্নারের দিকে কচ্ছপ ঘুমিয়ে রয়েছে। এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন ক্যাঙ্গারুর খাঁচা। দেখুন, পুরো সবুজ পরিবেশের মধ্যে ক্যাঙ্গারুটাকে রাখা হয়েছে। চারদিকটা কাঁচ দিয়ে ঘেরা, অনেকটা বড় জায়গা রয়েছে এই ক্যাঙ্গারুর থাকার জন্য। আমরা যদিও একটাই ক্যাঙ্গারু দেখতে পেলাম। এই ডিয়ার সেকশনেই রয়েছে মণিপুরি নাচুনে হরিণ। ওই যে দূরে বসে রয়েছে, এখন কিন্তু নাচছে না, কোনো খাবার মুখে দিয়ে চিবোচ্ছে। অনেক প্রজাতির হরিণ দেখতে পাবেন এই ডিয়ার সেকশনে। এই দিক থেকে ঘোরা শুরু করলেই মনে হয় ভালো হয়। প্রথম দিকে ডিয়ার এবং ছোটখাটো পশু দেখতে দেখতে তারপর আমরা যাব বাঘের দিকে। আমরা মঙ্গলবার গিয়েছিলাম সপ্তাহের মাঝখানে, তাই একটু ফাঁকা পেয়েছিলাম। উইকডেসে কিন্তু এখন খুব ভিড় হচ্ছে চিড়িয়াখানায়। এরপর চলে এসেছি কাঁকড় বা বার্কিং ডিয়ারের খাঁচার সামনে।
এর পাশেই রয়েছে মালায়ান টাপির। ইনিও কিন্তু চিড়িয়াখানার প্রায় নতুন সদস্য, এখন ঘুমাচ্ছেন। ওইটা খাবে এত বড়টা, কি অবস্থা। এর পাশেই রয়েছে বিখ্যাত নীলগাই, ওই যে একটু দূরের দিকে রয়েছে, খাঁচার ভেতর লক্ষ্য করলে দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে 4 শিঙা হরিণ, 12 শিঙা হরিণ, এরকম হরিণের প্রচুর প্রজাতি আপনারা এখানে দেখতে পাবেন। আর একটু এগোতেই চোখে পড়লো কুমির বাবাজিরা খেয়ে দিয়ে দুপুরের ভাত ঘুম দিচ্ছেন। কোনো নড়াচড়া কিচ্ছু নেই, একদম চুপচাপ শুয়ে রয়েছে। আলিপুর চিড়িয়াখানায় প্রায় 150-র বেশি প্রজাতির পশু পাখি রয়েছে, যাদের সংখ্যা 1200-রও বেশি, এবং বর্তমানে এই সমস্ত পশু পাখিদের অ্যাডপ্ট করার ব্যবস্থা করা রয়েছে। আপনি চাইলে যে কোনো পশু পাখিকে অ্যাডপ্ট করতে পারেন। সেই সব পশু বা পাখি কিন্তু চিড়িয়াখানায় নিজের খাঁচাতেই থাকবে। সেই খাঁচার সামনে আপনার ছবি সহ নাম, ঠিকানা দেওয়া থাকবে এবং কবে থেকে কতদিন পর্যন্ত আপনি তাকে অ্যাডপ্ট করেছেন সেটাও কিন্তু লেখা থাকবে। আপনারা কেউ যদি কোনো পশু বা পাখি অ্যাডপ্ট করতে আগ্রহী হন, আমি ভিডিওর শেষে স্ক্রিনে একটা নাম্বার শেয়ার করে দেবো। সেই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু যে কোনো পশু বা পাখি অ্যাডপ্ট করতে পারেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে। এই পাখিটার নাম হচ্ছে ক্যাশোয়ারি। এটা কিন্তু চিড়িয়াখানায় মাত্র 2টো রয়েছে। এর পাশেই রয়েছে আরেক প্রজাতির হরিণ, যার নাম আলপাকা। এটা মরু অঞ্চলের উট প্রজাতির হরিণ। বাঁ দিকটা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব মাঝখানটায়, আর এই মাঝের দিকেই কিন্তু তৈরি হয়েছে নতুন সেই বার্ডস এভিয়ারি, যেটা এবছর চিড়িয়াখানার মেন অ্যাট্রাকশন। পাখিরোটা এখন আমরা খুঁজে পাইনি, যাচ্ছি ওদিকটা দেখতে। আমাদের বলা হলো যে একদম সোজা যে রাস্তাটা গেছে মাঝখান দিয়ে, সেই রাস্তাটা দিয়ে যেতে। আমরা ওই সোজা রাস্তা ধরে হাঁটছি এখন। দেখা যাক নতুন সংযোজন চিড়িয়াখানা যেটা, সেটা দেখতে পাই কখন। এই যে চলে এসেছি আমরা বার্ডস এভিয়ারির সামনে। একদম মাঝখান দিয়ে যদি আপনারা হাঁটা শুরু করেন তাহলেই কিন্তু পৌঁছে যাবেন এই বার্ডস এভিয়ারির সামনে। গত 25শে নভেম্বর এই বার্ডস এভিয়ারির উদ্বোধন হয়েছে। প্রায় 60 মিটার লম্বা ও 4 মিটার উঁচু কাঁচের তৈরি এক খাঁচা। আমরা ঢুকে গেলাম কাঁচে তৈরি এই খাঁচার মধ্যে, আর খাঁচার দুপাশে রয়েছে প্রায় 14 রকম প্রজাতির 250-রও বেশি পাখি। তবে দেখতেই পাচ্ছেন কাঁচগুলো কতটা অপরিষ্কার। অনেক পাখি রয়েছে, তবে সব ছোট ছোট প্রজাতিরই পাখি, যাদের ভেতরে খাবার দেওয়া রয়েছে এবং তারা উড়ে এদিক থেকে ওই দিক যাচ্ছে, যেটা কাঁচের মধ্যে দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তবে আমার মনে হয় কাঁচগুলো কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করা উচিত, নাহলে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না। এছাড়াও যেহেতু এটা নতুন সংযোজন, তাই এখানে কিন্তু ভিড়টা বেশ ভালোই রয়েছে। একটা নতুন এক্সপিরিয়েন্স এই যা, তবে এমন বিশেষ কিছু কিন্তু আমার মনে হলো না। যদিও এমন কিছুই নেই, পুরো কেসটা নোংরা হয়ে গেছে, কিছু বোঝাই যাচ্ছে না। তবে নতুন একটু নতুনত্ব এটাই যা, নাহলে এমন কিছু দেখার নেই। মানে আপনি ভেতরে, পাখিগুলো বাইরে, তাও পাখিগুলো খাঁচার মধ্যেই রয়েছে। অল্প অল্প একটু একটু উঠছে ছোটোখাটো পাখি, এমন বিশেষ কিছু মনে হলো না।
বার্ডস অ্যাভিয়ারি থেকে বেরিয়ে তার পাশাপাশি আরও অনেক পাখির খাঁচা দেখতে পেয়ে যাবেন। এদিকে রয়েছে ধূসর কালারের ময়ূর, তার পাশেই রয়েছে ময়ূর। দেখুন কি অসাধারণ সুন্দর গায়ের রংটা, সামনে থেকে জাস্ট অসাধারণ অসাধারণ লাগছিল দেখতে। এর ঠিক পাশেই রয়েছে ব্ল্যাক সোয়ান। এর পাশে রয়েছে ক্রাউন্ড ক্রেন। পাখিটার নাম ক্রেন, আর মাথায় দেখুন ওই যে গোল ঝুঁটির মতো, যেটা মনে হচ্ছে ওর মাথায় একটা ক্রাউনের মতো, সেই জন্যই এর নাম ক্রাউন্ড ক্রেন। অনেক পাখি দেখা হলো, চলুন এবার চিড়িয়াখানার আসল আকর্ষণ বাঘের খাঁচার দিকে যাওয়া যাক। প্রথমেই চলে এসেছি জাগুয়ারের খাঁচার সামনে। সামনে থেকে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার একটা আলাদাই মজা রয়েছে। জাস্ট কাঁচের ওই পারেই জাগুয়ার খাঁচার মধ্যে পায়চারি করছে। এরপর চলে এসেছি সাদা বাঘের সামনে। দুপুর হয়ে গেছে, এনাদের লাঞ্চ সারা হয়ে গেছে, তাই একটু ঝিমুনি ভাব রয়েছে মনে হয়। হঠাৎ আবার উঠে বসে পোজ দিতে শুরু করলেন। আমরাও বেশ কিছু পটাপট ফটো তুলে নিলাম। এর পাশেই রয়েছে সিংহের খাঁচা। দুটো সিংহ সমানে ভেতরে পায়চারি করছে। কারোর জন্য অপেক্ষা করছে না কোনো গোপন পরামর্শ করছে, কিছুই বোঝা যাচ্ছে না। ইনি আবার কি দেখে চট করে দৌড়ে এলেন। পরে দেখলাম ওই খাঁচার পাশে একজন খৈনি পাকাচ্ছিল। সেই দেখে দর্শকদের কি হাসাহাসি। সিংহের খাঁচার ঠিক পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। উনি পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছিলেন, পরে বুঝতেই পারলেন না যে চারপাশে হচ্ছেটা কি, সেই জন্য সব ছেড়ে ছুড়ে চুপচাপ শুয়েই পড়লেন। রয়্যাল বেঙ্গলের পাশেই রয়েছে আর একটা সাদা বাঘের খাঁচা। ইনিও দেখলাম খাঁচার মধ্যে সমানে পায়চারি করছেন। খেয়ে দিয়ে খাবার হজম করছেন নাকি এত মানুষ দেখে তাদের গন্ধে নিজেকে ঠিক রাখতে পারছেন না, সেটাই বোঝার চেষ্টা করছিলাম আমরা। আরো বেশ কিছুটা এগিয়ে গেলেই রয়েছে এনক্লোজার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের। বেশ বড় সুন্দর একটা এনক্লোজার, দেখুন অনেকটা বড় জায়গা জুড়ে। আর ওই কর্নারে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে গাছের পেছনে। ইনিও কিন্তু সেই পায়চারি করছেন, একবার ওদিক একবার এদিক। এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড়, আর কিছুটা জঙ্গলের ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশ ভালো এই এনক্লোজারটা। ডান দিকটা দিয়ে এলে কিন্তু আপনারা এই সব অ্যানিমেলগুলো দেখতে পাবেন, যেগুলো সব বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে। হাই না ওই দেখ, দৌড়াচ্ছে। হাইনার পাশেই রয়েছে নেকড়ের খাঁচা, সব থেকে চালাক প্রাণী। ওই দেখুন দুটো নেকড়ে বসে রয়েছে, খেয়ে দিয়ে কিছু ফোন দিয়ে যাচ্ছে মনে হয়। এর পাশেই রয়েছে আরো বড় একটা এনক্লোজার, যেখানে রয়েছে সাদা বাঘ। আমরা জাস্ট এনক্লোজারটা পাস করছিলামই, তখনই দেখলাম ভেতর থেকে বেরিয়ে এলেন, আমাদের একটু র্যাম্প ওয়াক দেখিয়ে দিলেন। শিয়াল। এরপর দেখে নিন ভারতীয় এক শৃঙ্গ গন্ডার। ওই যে জলের মধ্যে রয়েছে, পুরো জলটা একদম নোংরা করে দিয়েছে।
তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, গন্ডারটার সামনে যে শিংটা সেটা কিন্তু কাটা। এবার চলে এসেছি সরীসৃপ ভবন বা রেপটাইল হাউসে, যেখানে প্রচুর সাপ রয়েছে। তবে আপনাদের বলে রাখি, এখানটায় কিন্তু আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, 5টার আগেই এখানটা বন্ধ করে দেওয়া হয়। আর বিকেলের দিকটা কিন্তু ভেতরটা প্রায় অন্ধকার অন্ধকার দেখতে লাগে। আমরা যখন ঢুকেছিলাম এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা সেভাবে কিছু দেখতেই পাইনি। দেখুন ভেতরটা কিন্তু পুরো অন্ধকার, দু একটা সাপ আমরা দেখতে পেয়েছি, বাকি কিন্তু ভালো মতো আমরা দেখতেই পাইনি। ওই দূরে দেখুন একটা পাইথন শুয়ে রয়েছে কুণ্ডলি পাকিয়ে। এইদিকে গাছের মধ্যে একটা এইভাবে পাকিয়ে ঝুলে রয়েছে। এইদিকে দেখুন এই পাথরের ওপর এই দিক থেকে ওই লম্বা হয়ে একটা শুয়ে রয়েছে। সন্ধে হয়ে যাওয়ার কারণে প্রজাতিগুলোর নামটাই পড়তে পারিনি। আর যেহেতু এগুলো সরীসৃপ প্রজাতির প্রাণী, তাই একটু আলো না থাকলে এরা কোথায় লুকিয়ে বসে থাকে সেগুলো কিন্তু বোঝা যায় না। তাই চেষ্টা করবেন এই দিকটায় একটু তাড়াতাড়ি আসতে। এখান থেকে বেরিয়ে আবারও দেখা হয়ে গেল কয়েকটা কুমিরের সাথে। দেখুন এরা আবার একদম হাঁ করে চুপ করে শুয়ে রয়েছে। এই যে বড় পেঁচা স্ট্যাচুটা রয়েছে, এর ঠিক উল্টো দিকেই রয়েছে অ্যানাকোন্ডার এনক্লোজার। এখানেও কিন্তু কাঁচের রিফ্লেকশনের জন্য আমরা বুঝতেই পারছি না, ভেতরে কোনো লাইট জ্বলছিল না। পরে জুম করে দেখতে পেলাম এই যে পাথরগুলোর মধ্যে, তাও এটা আমরা অ্যাজিউম করছি যে এটাই হয়তো অ্যানাকোন্ডা হবে। এরপর সব শেষে আমরা চলে এলাম জিরাফ ওয়ার্ল্ডের দিকে। এরকম একটা ছোট্ট ব্রিজ পার হয়ে যেতে হবে জিরাফ ওয়ার্ল্ডের দিকে। আর এই ব্রিজটার নিচে যে পুকুর রয়েছে সেখানে প্রচুর বড় বড় মাছও রয়েছে। যেহেতু সন্ধে হয়ে এসছে তাই আমরা তাড়াতাড়ি জিরাফগুলো দেখার জন্য গেলাম, কারণ চারদিকে বাঁশি বাজানো অলরেডি শুরু হয়ে গেছে। 5টায় কিন্তু চিড়িয়াখানার গেট বন্ধ করে দেওয়া হয়, তাই 5টা বাজার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু পর্যটকদের বাইরে বের করার ব্যবস্থা করতে থাকা হয়। এদিকে আমরা অনেকগুলোই জিরাফ দেখে নিলাম। 5টা বাজে, চারদিকে বাঁশি বাজছে। 5টায় কিন্তু চিড়িয়াখানা বন্ধ, সেই জন্য বেরোনোর জন্য বাঁশি বাজানো শুরু হয়ে গেছে। তো এবার মোটামুটি আমরা সব কিছু দেখেই নিয়েছি, এবার বেরিয়ে যাব। চেষ্টা করলাম আপনাদের সব কিছু দেখাতে, কোন দিকে কী রয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ছিল আজকে চিড়িয়াখানা ব্লগ। চেষ্টা করলাম সব রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ধন্যবাদ।